এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা পেশ করব ফিল্মি জগতের এমন এক ঝলমলে তারকাকে যাকে আপনারা সমস্ত চরিত্রেই পছন্দ করেছেন, যাকে আপনারা এত বড় বানিয়েছেন। ওনার সংগ্রামের কাহিনী, ওনার সাফল্যের কাহিনী যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা তো যোগাবেই। প্লিজ ওয়েলকাম নওয়াজুদ্দিন সিদ্দিকী। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে স্পেশাল শোয়ের জাজকে, যিনি খুবই বিশেষ একজন, মুম্বাই থেকে এসেছেন, ইন্ডিয়ান টেলিভিশন একাডেমির প্রেসিডেন্ট অনু রঞ্জন। আর আজকের এই মোকদ্দমার সওয়াল জবাব পর্ব শুরু করার আগে আজকের জাজ অনু রঞ্জনের অনুমতি চাইব মামলা শুরু করার জন্য। অনুমতি দিলাম। তো আসুন মোকদ্দমা শুরু করা যাক। আপকি আদালতে প্রথম অভিযোগ নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি খুবই কনফিউজ। সিদ্দিকী সাহেব, আপনার যদি পুরো হিস্ট্রি দেখি তাহলে আপনি খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। আপনার মধ্যে অভিনয়ের ক্ষমতা আছে, দারুণ ক্ষমতা রয়েছে, মানুষ এত ভালোবাসেন আপনাকে। কিন্তু আপনার জীবনের কাহিনী যদি শুনি, আপনি তো কিছুই জানতেন না। আপনি ছোটবেলায় গুলি খেলতেন আর ঘুড়ির পেছনে ছুটতেন। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি যখন আমি গ্রামে ছিলাম তো ওই ২-৪টে খেলাই হতো, আমি ওগুলোই খেলতাম। আর এগুলো খুবই পরে আমি জানতে পারলাম যে কিছু ততদিনে আমি অনেক জবও করে ফেলেছি। তারপর রিয়ালাইজ হলো থিয়েটার দেখার কি পর। করেছেন? ট্রাকের পেছনে ছুটে আখ চুরি করতেন? হ্যাঁ, আসলে আমাদের গ্রামে আখের ট্রাক যেত, তো ওগুলো থেকে টেনে বের করতাম। আর সঙ্গে যে থাকতো যে ছেলেটা, সে ওই আখগুলো কালেক্ট করতে থাকতো। আর আপনি ঘুড়ি ওড়াতেন কোনো মেয়েকে মেসেজ দেওয়ার জন্যে? আসলে ঘুড়ির যেটা হতো, আমাদের ওখানে গ্রামের মেয়েরা বাড়ি থেকে খুব একটা বাইরে বেরোতো না। আর সে মুসলিম পরিবারের মেয়ে ছিল, যার সঙ্গে আমার একটা প্রেম ছিল, শুধু চোখে চোখে প্রেম। তো আমি আমার ছাদ থেকে ঘুড়ি ওড়াতাম আর ওর ছাদে ফেলে দিতাম, চিঠি লিখে দিতাম যাতে ওর উত্তর আসে। কিন্তু ভাগ্যের পরিহাসে কি হতো, হাওয়া অন্যদিকে ঘুরে যেত। তো ৩-৪ দিন ধরে ওয়েট করতে হতো হাওয়া এদিকে কখন ঘুরবে, তারপর আমি ঘুড়ি উড়িয়ে ওর বাড়িতে ফেলবো আর তারপর ওর উত্তর আমার কাছে ফিরে আসবে। তো এইভাবে ৫-৬ দিন কেটেই যেত। তো কখনো মা বলেননি আমার ছেলেটা এত হ্যান্ডসাম, ফিল্মের হিরো হতে পারে? আমি যখন আমার বাড়িতে প্রথম আমার এই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করি যে অ্যাক্টর হতে চাই, তো আশেপাশের অনেকেই আমাকে বলেছিল যে নিজের মুখটা তো আয়নায় দেখ আগে। তো এইসব কথা আমি খুব বেশি শুনতে পেতাম, কিন্তু আমি মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে আমি অ্যাক্টরই হব। তো কবে আপনার মনে হলো যে আমি অ্যাক্টর হতে পারি? এটা গ্র্যাজুয়েশনের পরে হয়েছিল। কেউ বলে দিয়েছিল নাকি রাতে স্বপ্ন দেখেছিলেন? অ্যাকচুয়ালি আমায় একজন থিয়েটার দেখিয়েছিল, তো সেখানে অ্যাক্টর আর অডিয়েন্সের মধ্যে যে কেমিস্ট্রি ছিল সেটা আমায় খুব ফ্যাসিনেট করে। তো আমি ডিসাইড করে নিই আমাকে অ্যাক্টরই হতে হবে, যাই হোক না কেন। বাকি সমস্ত জব আমি ছেড়ে দিই, তারপর শুধু অ্যাক্টিংয়ের উপরই কাজ করতে থাকি। কিন্তু নিজের ১২টা বাজিয়ে দেওয়ার পুরো প্ল্যান করে ফেলেছিলেন আপনি। কারণ যখন অ্যাক্টিং শিখেছিলেন তো আপনি একজন ওয়াচম্যানের চাকরি করেছিলেন, চৌকিদার হয়ে গিয়েছিলেন। ওটা সেই জন্য, কারণ থিয়েটারে তো টাকা পয়সা তেমন থাকতো না, তো সাইড বাই সাইড এমন কোনো একটা কাজ করতে হবে যাতে সার্ভাইভ করতে পারি। তো তার জন্য আমি সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা ৫টা পর্যন্ত আমি এই কাজটা করতাম। আর তারপর রিহার্সাল, মান্ডি হাউসে আমি রিহার্সাল করতে যেতাম, নাটক করতাম। তো টাকাও কামাচ্ছিলাম আর সঙ্গে থিয়েটারও করছিলাম। তো যখন আপনি সফল হলেন, তারপর যখন গ্রামে গেলেন, তখন লোকজন কি কিছু বলেছিল যে হ্যাঁ এবার এ ঠিকঠাক কাজ করছে?
শুরুতে যখন ছোট ছোট রোল করছিলাম তখন যখন বাড়ি ফিরতাম নিজের গ্রামে যেতাম তো আমার নিজের খুব অপমান বোধ হতো আর কি। কারণ ওরা বলতো সব ফিল্মেই তুমি শুধু মার খাও আর মার খেয়ে গ্রামে চলে আসো, লজ্জা করে না? তো তখন আমার এটা মনে হলো যে আমি আর গ্রামে ফিরবো না যতক্ষণ না এমন একটা রোল পাচ্ছি যেখানে আমি সবাইকে পেটাচ্ছি। তো তখন গ্যাংস অফ ওয়াসিপুর পেলাম। আর তারপর যখন আমি গ্রামে ফিরলাম তখন গ্রামের সবাই আমাকে বলতো এই দেখো এসেছে বাঘের বাচ্চা। তো মানে ওনাদের ফিল্ম দেখার দৃষ্টিভঙ্গিটা একটু অন্য রকমের হয় আর কি, মানে যে লোকজন পেটায় সেই হলো অ্যাক্টর। আর আপনার দৃষ্টিভঙ্গিও সেই অ্যাক্টর যে সবাইকে পেটায়। আমার দৃষ্টিভঙ্গি তো এখনো তৈরিই হয়নি। অ্যাকচুয়ালি আমি বড় ইচ্ছে আমি খুবই অন্য ধরনের একটা রোল করব, যাতে রোল নিয়ে একটা ফিক্স ইমেজ তৈরি না হয়ে যায়। আপনি যে রোল করেছেন, যে ধরনের রোল করেছেন, সেগুলো নিয়ে আমার কাছে অনেকগুলো অভিযোগ আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে সওয়াল জবাবের আরও একটা পর্ব। হিরোকে অনেক কাজ করতে হয়। আমি শুনেছি যে যদি ইন্টিমেট সিন হয়, হিরোইনকে কিস করার থাকে, আপনি খুবই চিন্তায় পড়ে যান। কারণ আগে আগে কখনো আমি করিনি এসব। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ফিল্ম স্টার নওয়াজউদ্দিন সিদ্দিকীর ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি বাতিল করা বা রিজেক্টেড জিনিস। 12 বছর ধরে আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো ভালো রোল দেয়নি। ছোট ছোট 2 মিনিটের 40 সেকেন্ডের রোল পেতেন। হ্যাঁ, তো এই রিজেক্টেড মাল অ্যাকসেপ্টেড কি করে হয়ে গেল? অ্যাকচুয়ালি আমি যখন শুরুতে স্ট্রাগল করছিলাম তখন আমি শুরু থেকেই সব রকমভাবে রিজেক্ট হচ্ছিলাম, সব জায়গা থেকে। এমন নয় যে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির রোল নিয়ে হচ্ছিলাম। ইভেন আমি যেমন অনেক মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম, তো সেখানেও আমি রিজেক্ট হচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওখান থেকে শুরু হয়েছিল রিজেকশন হওয়া। আর তারপর আমি ডিসাইড করলাম যে এখন এই ডিপার্টমেন্টটা আমার আয়ত্তের বাইরে চলে গেছে, কারণ আমি অনেকবারই রিজেক্ট হয়েছি। তো এবার ফিল্মে ট্রাই করা যাক, কারণ ফিল্ম থেকেও রিজেকশন হচ্ছিল। তো আমি এটা ভেবেই নিয়েছিলাম যে আমি একটা রিজেক্টেড পিস। আর আর সেটা থেকে এখন ডিপ্রেশন বা ডিপ্রেসড হওয়া বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো মানেই হয় না। যে লাইফ রয়েছে, যে লাইফ পেয়েছি তার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। তো ছোট ছোট রোল পাচ্ছিলাম, একা বন্ধুদের সঙ্গে থাকছিলাম, তো ওটাই একটা লাইফ হয়ে গিয়েছিল, আর তা থেকেই আনন্দ পেতাম। শুলে ওয়েটারের রোল। ওয়েটারের রোল ছিল। তো কেমন লাগতো এই ওয়েটারের রোল করে, ওই মারধর খেয়ে? আমার তো সেই অর্থে কারণ রোল তো রোলই হয়, ছোট হোক বা বড়, কিন্তু সেটা কতটা অনেস্টির সঙ্গে আমি করে আসতে পারবো সেটাই আমার মাথায় ঘুরতো। আর সেটা আমি কতটা বাস্তবায়িত করতে পারবো সেটা 1 সেকেন্ডের রোলই হোক না কেন। আই থিঙ্ক ওই কারণেই সরফরোশের রোল দেখে তারপর ব্ল্যাক ফ্রাইডেতে আমি একটু বেশি পাই। 3টে সিনের রোল ছিল, তারপর 6 বছর লেগে গেল, 6 বছর পর 4টে সিন পেলাম, এইভাবে পেতে থাকলাম। কিন্তু শুরুটা এত ছোট ছোট রোল দিয়ে হয়েছিল যে এটাই লোক। মুন্না ভাইতে পকেট মারের রোল ছিল। হ্যাঁ, সুনীল দত্ত সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যদিও রোল ছোটই ছিল। উনি আমায় বলেন যে আরে ছেলেটা তো খুবই ভালো কাজ করেছে, ওকে কোকাকোলা খাওয়াও। তো কোকাকোলা যখন আমি খাচ্ছিলাম ওটার টেস্ট আমার একটু অন্যরকমই লাগছিল, কারণ দত্ত সাহেব আমাকে দত্ত দিয়েছিল সাহেব ওটা। দিয়েছিলেন। তো উনি খুবই ভালোবাসতেন আমাকে, খুবই গোটা সেটে মানে খুবই সবার জন্য খুবই ভালো পরিবেশ তৈরি করে রাখতেন। তো যখন এই ছোট ছোট রোল করছিলেন, কখনো আন্দাজ করেছিলেন কোথাও একটা বড় লক্ষ্যে পৌঁছাবেন? একদমই না। আমি কখনো ভাবিনি যে আমি আর আমি এটাও ভাবিনি যে আমায় অনেক বড় ফিল্ম স্টার হতে হবে। আ আমার মনে হয়েছিল যে কারণ খুব বেশি আমার ফেস নিয়ে এই ধরনের কথাবার্তা অনেক আগেই আমি শুনেছিলাম। আর যখন আমি লাইক কোনো অফিসে যেতাম কাজের জন্য, তো অ্যাসিস্ট্যান্ট আমাকে বলতো, "কি চাই?" আমি বলতাম, "আমি অ্যাক্টর।" তখন মাথা থেকে পা অবধি তাকিয়ে বলতো, "দেখে তো মনে হয় না।" তো এই ধরনের জিনিস শুনে শুনে আমার ধারণা হয়ে গিয়েছিল আমি এই রকম ছোট ছোট রোলই করতে পারবো, এর বেশি কিছু আমার হবে না অ্যাকচুয়ালি। আপনার ব্যাপারে একটা ম্যাগাজিনে পড়েছিলাম, ওতে লিখেছে যে অমিতাভ বচ্চন যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন, ওনার কাছে ওনার হাইট ছিল, গলার শর্ট ছিল। ওই সময় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর চিঠিও ছিল। শাহরুখ খান যখন এসেছিলেন, সেন্ট কলম্বাস থেকে এসেছিলেন, শরীর ফিট ছিল, ওনার মধ্যে চার্ম ছিল। কঙ্গনা রানাবত এসেছিলেন, ওনার কাছে সৌন্দর্য ছিল। আপনার কাছে কি ছিল? কিছুই না।
কি ছিল আমার কাছে, মানে এখন আমারও মনে হয় যে কি ছিল আমার কাছে। দেখুন, কিন্তু আপনি নিজেই বলতেন যে আমি কালো ভূত, আমার ফেস ভালো নয়, এই জন্য আপনাকে গুন্ডা বদমাইশের রোল দেওয়া হতো। হয়তো এটাও একটা রিজন ছিল ফেস দেখে, কারণ অনেক যেমন যেমন বলিউডের হিরোরা হয় 6 ফুটের ফর্সা গায়ের রং হয় তাদের। তো আমার এই ব্যাপারে দুঃখ হতো আমি কেন হিরো হলাম না। থ্যাংক গড একটু সময় লেগেছে, এখন আমার সব ফিল্ম অ্যাজ এ হিরোই আসছে। আর যা আপনি যখন হিরো হয়ে এলেন প্রথমবার গ্যাং অফ ওয়াসেপুরে, হ্যাঁ তখন হিরোটাও কেমন হলেন? লুঙ্গি পরা, হাওয়াই চপ্পল পরা, গালিগালাজ দেওয়া, বন্দুক চালানো হিরো। হ্যাঁ ওরকমই হয়েছিলাম। আই থিঙ্ক শুরুটা কোথাও না কোথাও থেকে করতেই হয়। লুঙ্গি পরে হয়েছিল, মানে লাইক ওই বছরেই কাহানি ফিল্মও তৈরি হচ্ছিল, যাতে লাইক টাক্সিডো, প্যান্ট শার্ট এই সব কিছুই ছিল। আমার যে মা, ওনার কিন্তু কাহানি সব থেকে ভালো লেগেছে, কারণ প্রথমবার উনি আমায় এত সুন্দর কস্টিউমে দেখেছিলেন। আর বলেন যে আরে আমার ছেলেকে তো খুব সুন্দর লাগছে। কিন্তু হিরোকে অনেক কাজ করতে হয়। আমি শুনেছি যে যদি ইন্টিমেট সিন হয়, হিরোইনকে কিস করার থাকে, আপনি খুবই চিন্তায় পড়ে যান। কারণ এসব তো আমি কখনো করিনি না। তো আনকমফোর্টেবল হয়ে যায় অ্যাকচুয়ালি, কিন্তু তারপর সিন করতে করতে অনেকটা ভালোও লাগে। সফট সফট লাগে, ভালো ভালো। আচ্ছা, এটা কি সত্যি যে প্রথমবার যখন এই ধরনের সিন করার ছিল, যে হিরোইন ছিল সে বারবার আপনাকে ভাইজান, নওয়াজ ভাই বলে ডাকছিল, তো আপনি এটা নিয়ে ডাইরেক্টরের কাছে অভিযোগও করেছিলেন? হ্যাঁ, ওটা গ্যাং অফ ওয়াসেপুরে হয়েছিল, যখন হুমা কুরেশি যে আমার হিরোইন ছিল, তো আমাদের একটা রোম্যান্টিক সিন করার ছিল। তো ও বলে নওয়াজ ভাই আমি এইভাবে দেখব। তো তখন আমি অনুরাগ কাশ্যপকে আমি বলি যে আরে এ তো আমায় ভাই বলছে, রোম্যান্টিক সিন কি করে করব? আর হিরোকে ডান্সও করতে হয়, আর আমি শুনেছি যে খুব ঘাবড়ে যান আপনি ডান্স করার সময়। হ্যাঁ ঠিকই, ডান্সের ক্ষেত্রে আমার ফিজ মাফ। অ্যাকচুয়ালি আমার দিয়ে ডান্স হয় না, কারণ খুবই আমি কখনো রিয়েল লাইফে ডান্সই করিনি। এই জন্য মেন্টাল ব্লকেজ খুব হয় ডান্স করার সময়। তাহলে কি করে হিরো হবেন আপনি? আজকাল থ্যাংক গড ফিল্ম বদলে গেছে, সিনেমা বদলে যাচ্ছে, তো এই জন্য ডান্সওয়ালা ফিল্ম বেশি চলছে না। যে ফিল্মে কন্টেন্ট আছে সেটাই ভালো চলছে, তো সেই জন্য আপনি এত এগিয়েছেন, বড় অ্যাক্টর হয়ে গেছেন, এত পপুলারিটি হয়ে গেছে। তো সেই ঘুড়ির মেয়েটার কি হলো? আমি আমার বন্ধুকে ফোন করে বলেছিলাম একটু খোঁজ নিয়ে দেখ তো ওই মেয়েটার কি হলো, কোথায় আছে, ওকে বলো যে আমার ফিল্ম দেখতে, আমার টিভিতে প্রোগ্রাম হয় সেগুলো দেখতে। তো বন্ধুটা বলে আরে ওর তো বিয়ে হয়ে গেছে, আর যার সঙ্গে বিয়ে হয়েছে তার এত লম্বা দাড়ি রয়েছে, খুব কড়া মানুষ উনি। টিভি বা ফিল্ম তো দূরের কথা, ওকে বাইরেও বেরোতে দেয় না। তো এখন ওর 6-7টা বাচ্চাও হয়ে গেছে নাকি। তো আজ হয়তো এমনটা হলো যে সে আপকে আদালত দেখছে, তো কোনো মেসেজ দিতে চাইবেন? কি মেসেজ দেব? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি থ্যাঙ্কসই তো বলতে চাইবো, কারণ ওর জন্যই আমি বাইরে গেলাম আর অ্যাক্টিংয়ের ফিল্ডে আমি। জনগণের মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ স্যার, সাফল্যের কথা যদি বলি তো রজত স্যার আছেন, নরেন্দ্র মোদী আছেন, মহেন্দ্র সিং ধোনি আছেন, আর 21 শতাব্দীতে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকির। তো আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কিভাবে এতটা প্যাশনেট হতে পারলেন, যারা আজ যদি কেউ 2 মাসের স্যালারি না পান তো জব ছেড়ে দেন, তো আপনি কিভাবে 12 বছর ধরে ধৈর্য ধরে রাখলেন? এটাতে আমি ট্রেনিং নিয়েছিলাম, আর এটা নিয়েই আমি অনেক বছর ব্যয় করে ফেলেছিলাম, তো আমার কাছে অন্য কোনো অপশন ছিলই না। আর আই থিঙ্ক যেটা আপনি করতে চান সেটাই আপনার করা উচিত। যদি আপনি অন্য কোনো অপশন রাখেন সেটা ডিফিকাল্ট হয়ে পড়ে। যদি আমার কাছে অন্য কোনো অপশন থাকতো তাহলে আমি অনেক তাড়াতাড়ি হয়তো বম্বে থেকে ফিরে আসতাম। তো আমি নিজের কাছে অন্য কোনো অপশন রাখিনি, যা করার এটা নিয়েই করব। আর তো সেটা 25 বছরই হোক বা 50 বছর হোক, হোয়াট এভার। আপনি
কখনো এমনটা ভাবেননি যে আবার গ্রামে ফিরে যাই, আবার চাষবাস করি? অনেকবার মাথায় এটা এসেছিল, কারণ সার্ভাইভের অনেক বেশি প্রবলেম হতে শুরু করেছিল বম্বেতে। কিন্তু ওই যখন আবার গ্রামে ফিরে যেতাম, লোকজন বলতো যে আরে বলেছিলাম না, নিজের মুখটা আগে দেখে যা, ওখানে কিছুই হবে না তোর। তো এটা ভেবেই আমি লজ্জা পেতাম, আমি আর ফিরে যাব না। অনেক লোক আমার কাছে ডিমান্ড করেছে আপনার যে প্রথম ফিল্ম হিট হয়েছিল গ্যাংস অফ ওয়াসেপুর, ওটার একটা ডায়লগ আপনি অবশ্যই সকলকে শুনিয়ে দিন। ওটার তো অনেকই লাইক ফেমাস ডায়ালগ রয়েছে। बाप का, दादा का, भाई का, सबका बदला लेगा रे तेरा भाई। আর একটা আমার খুব পছন্দের ডায়ালগ রয়েছে ওতে, যখন আমার পাশের আমার বন্ধু বসে আছে আর আমরা চিলিম টানছি এইভাবে, তো আমি ওর দিকে তাকাই আর ও আমার দিকে তাকায়, তখন ও জিজ্ঞাসা করে যে কা দেখ রা বে। তো আমি বলি हम तो सोचे थे संजीव कुमार के घर में बच्चन पैदा हुए हैं, लेकिन जब आंखें खुली तो देखा साला हम तो शशि कपूर है, बच्चन तो कोई और है। তো এইভাবেই ওর গলায় চালিয়ে দিই এরকম। নওয়াজ সাহেব, আপনি সাফল্যের অনেক মাইলস্টোন পার করেছেন, আর আমাদের দোয়া আপনি আরো অনেক সাফল্য পান। কিন্তু অভিযোগ আমার কাছে আরো অনেক রয়েছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। पैदा तो मैं भी शरीफ हुआ था, पर शराफत से अपनी कभी नहीं बनी। जरा हम भी तो देखें कि हमसे बड़ा शैतान कौन पैदा हुआ। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন নাম করা অ্যাক্টর নওয়াজুদ্দিন সিদ্দিকী। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি রীতিমতো দায়িত্ব জ্ঞানহীন। আপনি বড় বড় অ্যাক্টরদের পরোয়া করেন না। একজন অ্যাক্ট্রেস আছেন চিত্রাঙ্গদা, শুট করতে করতে ফিল্ম ছেড়ে বেরিয়ে গেল। না শুটিং করছিলেন উনি, কিন্তু মাঝে অর্ধেক শুটিং এর পর উনি চলে গেলেন। এমন আপনি কি করেছিলেন যিনি উনি অর্ধেক শুটিং করেই চলে গেলেন? ওতে অ্যাকচুয়ালি ওই ফিল্মে ছিলেন বাবু মোশাই বন্দুকবাজ নামে একটা ফিল্মও ছিল। ও একটু আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি একটু বেশি চাইছিলেন যে কিসিং বিসিং আরো হোক। তো উনি বলেন অনেক হয়েছে, এর থেকে বেশি আমি আর করতে পারবো না। তো ও চলে গিয়েছিল। আপনার জন্যে? হয়তো আমার জন্য হিরো তো আমিই ছিলাম। দেখুন, আমি পড়েছি উনি এটা বলেছিলেন যে এরকম দেখতে একটা লোকের সঙ্গে কিভাবে কিসিং সিন হতে পারে। হতে পারে ওনার মাথায় হয়তো এটাই এসেছিল। এতেও হাততালি। সলমান খানের সঙ্গে আপনি ফিল্ম করেছিলেন। হ্যাঁ, তো আর দুটো ফিল্ম করার সুযোগ আসে আপনার। ওটা এমন একটা ফিল্ম ছিল যাতে আপনি সলমানকে ডায়লগ দিতে দেখা যাচ্ছিল। আমার মনে আছে ওই যে সলমান যখন বোরখা পরে যাচ্ছিল আপনি বলেন তুম ফির বলি বেগম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সলমানকে বোরখা পরিয়ে দিয়েছিলেন আপনি, উনি তো ফিল্মের শার্ট খুলে ফেলেন। অ্যাকচুয়ালি ওই সিনটার ডিমান্ড এমন ছিল যে ওনাকে বোরখা পরতে হতো। সত্যি উনি মাঝে মধ্যে ইরিটেট হয়ে পড়তেন, কখনো কখনো বোরখা খুলে ফেলতেন আর বলতেন ছাড়ো তো, অনেক হয়েছে। আর দ্বিতীয়ত ওতে এমন অনেক ডায়লগ ছিল যে পাঞ্চ লাইন ছিল যেগুলো, সেটা ওনার নিজেরই ছিল। আর উনি আমাকে বলতেন যে এটা তুমি বলে দাও, এরকম জিনিসও হয়েছে। এমন কোনো ডায়লগ আপনার মনে আছে? একটা তো যেটা এটাই ছিল, শোনাতে পারবেন? এটা যেটা বললাম এটা অ্যাকচুয়ালি ডায়লগ ছিল না। তো উনি আমাকে এটা বলেন যে তুমি এটা বলে দাও। ढक अपना ये नकाब वकाब जो है क्या, थोड़ा अच्छे से चलो। তাই না? हाँ, नज़ाकत के साथ चलो एक्चुअली। ওটা ওই ধরনেরই ডায়লগ। আর রেইজে যখন শাহরুখ খানের সঙ্গে কাজ করলেন তখন অন্য কিছু তফাৎ ছিল? কারণ উনি থিয়েটার থেকে এসেছিলেন, ব্যাকগ্রাউন্ড ওনার থিয়েটার থেকেই ছিল। তো আমরা যা সিনই করতাম আই থিঙ্ক আমাদের কাছে 5-6 ভার্সন থাকতো ওই সিনটা করার জন্য। আর ইচ্ছে করতো, আমাদের দুজনেরই ইচ্ছে করতো যে আমরা এটাকে ডিফারেন্টভাবে করি, আরও অনেকভাবে করতে পারি। তো এই ধরনের এক্সপেরিমেন্টও আমরা অনেক করেছি রেইসে। একটা তো জনগণের ইমপ্রেশন থাকে যদি সলমান কোনো ফিল্ম করে, শাহরুখ কোনো ফিল্ম করে, সে অন্য অ্যাক্টরকে ডমিনেট করবে, অন্য কোনো অ্যাক্টরের সেই ট্যালেন্টটা দেখানোর সুযোগ থাকবে না। না, আই থিঙ্ক এটা এটা কোথায় শুনেছেন, মানে কোথাও কথা হয়েছে হয়তো, কিন্তু আমার সঙ্গে তো এমনটা কখনো হয়নি। বরং রইসে স্পেশালি শাহরুখ খান আমায় প্রথম থেকেই বলে দিয়েছিলেন, কারণ তোমার যে ক্যারেক্টারের স্টেচার রয়েছে সেই স্টেচার কিন্তু খুবই বড়, তো আমি তাকে প্রপার রেসপেক্ট দেবো শুরু থেকে শেষ পর্যন্ত। আর উনি ফিল্মে সেটাই করেছিলেন। আর আমির খান?
ওনার সঙ্গে তো আমি তালাশ করেছিলাম আর ওনার প্রোডাকশনের ফিল্ম পিপলি লাইফ করেছিলাম। তো ওনারও খুব ডিটেলিং থাকে সিনের ওপর, খুবই এই জন্য পারফেকশনিস্ট বলা হয় ওনাকে। খুবই ডিটেলড করে কাজ করেন উনি। আর আমি শুনেছি শ্রীদেবী আপনার খুব পছন্দের ছিলেন, এই জন্য আপনি ওই মম ফিল্ম সাইন করেছিলেন। হ্যাঁ, উনি আমার খুবই পছন্দের ছিলেন। কিন্তু সুযোগ অনেক দেরিতে পেলেন। আমি ওনার অনেক ফিল্ম দেখেছি আর উনি এমন একজন অ্যাক্ট্রেস যিনি সব ধরনের রোল করেছেন। কমার্শিয়াল ফিল্মে ওনার ডান্সেও পারফেকশন ছিল, আর অ্যাট দ্য সেম টাইম সদমার মতো পিকচার উনি খুবই দারুণ পারফরমেন্স করেছিলেন। আর ছোট ছোট নোয়ান্সেস থাকতো ওনার পারফরমেন্সে, যেটা আমার প্রথম থেকেই খুব পছন্দের ছিল। তো এই কারণে আমার ইচ্ছে ছিল আমি একবার ওনার সঙ্গে অবশ্যই কাজ করব। আপনি যখন শুরুতে ফিল্মে কাজ করতেন আর অল্প অল্প সফল হতে শুরু করেন, সেই সময় একটা ইন্টারভিউ আমি দেখেছি, আপনি বলেছিলেন যে যদি আমার টাকার দরকার হতো তাহলে আমি আমার গ্রামের সুগার মিল বানিয়ে ফেলতাম, আমার টাকার দরকার নেই। আসলে টাকা মানে আমার লাইফে আমি টাকাকে এত বেশি গুরুত্ব কখনোই দিইনি। মানে টাকাই আমার কাছে সব। মানে এমন কিছু একটা করতে পারি যাতে টাকা আমার পেছনে আসুক আর কি, এমনটাই হওয়া কিন্তু উচিত। আপনি এখন এটা বলছেন যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেড অ্যাক্টর হতে চাই। আই থিঙ্ক আই এম দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর অ্যাজ ফর অ্যাজ অ্যাক্টর ইজ কনসার্ন। তো ওটা তো আমার বলারই দরকার পড়ে না। থ্যাঙ্কস টু ইন্ডাস্ট্রি আমার বলার দরকার পড়ে না, ওনারা নিজেরাই দিতে শুরু করেন। আর একটু অ্যারোগেন্স এসে গেছে এখন না, অ্যারোগেন্স তো কোনো রকম নেই। এখন। দেখুন, আমি আপনার একটা ইন্টারভিউ দেখেছি, আপনি বলছেন যে আমি যদি হলিউড যেতে পারি তাহলে ওখানকার স্টারদের ব্যান্ড বাজিয়ে দেব। আই থিঙ্ক ওটা আমি এই কনটেক্সটে বলেছি যে আমাদের এখানে বড্ড বেশি হয়েছে হলিউডকে নিয়ে। যদি আপনি হলিউডের ফিল্ম করেন তাহলে আপনি মানে ইউ আর দ্য বিগ, এরকম একটা কিছু হয়ে যায়। তো আমাদের এখানে আমাদের ফিল্মে জানি না কেন আমাদের এখানে নিজেদের জিনিস নিয়ে কারোর প্রাউড ফিল হয় না। আমরা যখন একটু পাওয়ারফুল কান্ট্রিকে দেখি নিজেদের একটু ইনফিরিয়ার মনে করি। আমাদের ফিল্মে যেটা হয় যে আমাদের ফিল্ম হয়তো ওই লেভেলের নয়, বাট এই মুহূর্তে আমাদের যে ফিল্ম রয়েছে আমাদের প্রাউড ফিল হওয়া উচিত যে আই থিঙ্ক ওয়ার্ল্ডে আমরা অনেক ভালো ফিল্ম বানাচ্ছি, কারণ এখন কন্টেন্ট ভালো ভালো আসছে। তো হয়তো এই জন্য প্রত্যেক মানুষ চান যে হয়তো আমি হলিউডের ফিল্ম করি। আই ডোন্ট নো কেন রয়েছে এই কমপ্লেক্সটা, কেন রয়েছে বুঝতে পারি না। আই থিঙ্ক আমাদের এখানেও অনেক ভালো কাজ হচ্ছে। এটা খুব ভালো কথা। হ্যাঁ, মাইকটা ওখানে। স্যার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাইবো, যেমন আপনি কিক কিক মুভিতে হেসেছিলেন, একবার ওরকমই হেসে দেখান না। ওটা অ্যাকচুয়ালি ডায়লগের সঙ্গে ছিল, তো ডায়লগ বলে দিচ্ছি। ওটা ছিল पैदा तो मैं भी शरीफ हुआ था, पर शराफत से अपनी कभी नहीं बनी। ज़रा हम भी तो देखें कि हमसे बड़ा शैतान कौन पैदा हुआ। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। कराची से अंदरूनी मुल्क के लोग अपने लोगों से मिलने के लिए जा रहे हैं। कैमरामैन कामिल यूसुफ के साथ चांद नवाब। हे भड़वा देखो तो क्या कर ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি, অভিযোগ আরোপ করছি নওয়াজউদ্দিন সিদ্দিকীর ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি শুধুই বিতর্কে জড়িয়ে পড়েন। আপনি ফালতু বিতর্কে জড়িয়ে পড়েন না। আপনি নিজের ছেলেকে কৃষ্ণ কানহাইয়ার মতো সাজিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন। এখন লোক বলছেন এটা ইসলামের বিরোধী, আপনার বিরুদ্ধে ফতোয়া জারি হবে। আমি শুধু এটাই জানি যে আমার সন্তান প্রথমবার পারফর্ম করেছে ওর স্কুলে, আর ওটা নিয়ে আমার আনন্দ হয়েছে। অ্যাজ আ ফাদার আনন্দ অফকোর্স হয়। আর ও কৃষ্ণের রোল করেছিল, আর সেটা আমি পোস্টও করেছি। এতে আই থিঙ্ক ফতোয়ার কোনো প্রশ্নই ওঠে না, মানে এর কোনো মানেই হয় না। কারণ আপনি নিজে কন্ট্রোভার্সিতে জড়ান। যখন সোনু নিগম আজানের কথা বলেছিলেন তখন উনি বলেছিলেন লাউডস্পিকারের শব্দে আমার ঘুম ভেঙে যায়। তো আপনি আপনার একটা মেসেজ টুইট করেছিলেন, এমন মনে হয়েছিল আপনি সোনুর বিরুদ্ধে রয়েছেন। না, আমি ওনার বিরুদ্ধে একেবারেই নই। আমি সব রিলিজনের রেসপেক্ট করতে চাই, আর আমি করিও অফকোর্স। কিন্তু আমার নিজের যে আইডেন্টিটি রয়েছে তাতে আমি একজন অ্যাক্টর, আর আর্টিস্ট হিসেবে প্রাউড ফিল করি। আমি একজন অ্যাক্টর, আমি ওই জিনিসটাই বোঝাতে চাইছিলাম, আর ওই কারণেই আমি ওই পোস্টটা করেছিলাম।
তাতে এই ধরনের প্রশ্ন তো ওঠেই। না, আমি কাউকে খারাপ কোনো কিছু বলিনি কিন্তু ওতে, বরং আমি ওতে কিন্তু সব রিলিজনের রেসপেক্ট করেছি। ওই সময় আমি মান্টো করছিলাম, আর ওটার যে ধারণা ছিল ওটাকেই আমি একরকমভাবে টুইটে আর পোস্টে ইনকর্পোরেট করেছিলাম। মন্টো ফিল্মে আপনি কি চিন্তা ভাবনা দেখেছিলেন? মান্টো ফিল্মে একটা স্পিচ আছে, যেটা যোগেশ্বরী বলে বম্বেতে একটা জায়গা আছে, ওখানে একটা কলেজ ছিল, ওখানেই ও দিচ্ছিল। আর ওই ওই সেই স্পিচটা ছিল, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, इन चीखते चिल्लाते नारों के बीच कई सवाल थे। मैं किसे अपना मुल्क कहूँ, लोग धड़ाधड़ क्यों मर रहे थे, इन सब सवालों के मुख्तलिफ जवाब थे। एक हिंदुस्तानी जवाब, एक पाकिस्तानी जवाब, एक हिंदू जवाब, एक मुसलमान जवाब। कोई इसे 1857 के खंडर में ढूंढता है, तो कोई ईस्ट इंडिया कंपनी को जिम्मेदार ठहराता है, और कुछ ऐसे भी हैं जो इसे मुगलिया हुकूमत के मलबे में टटोलने की कोशिश करते हैं। सब पीछे देख रहे हैं, लेकिन आज के कातिल लहू और लोहे से तारीख लिखते जा रहे हैं। ये मजमून सुनाते सुनाते मैं आप सब से मार खा लूंगा और उफ तक नहीं करूंगा, लेकिन हिंदू मुस्लिम फसाद में अगर कोई मेरा सर फोड़ दे तो मेरे खून की हर बूंद रोती रहेगी। मैं आर्टिस्ट हूं, वो से जख्म और भद्दे घाव मुझे पसंद नहीं। তো একজন আর্টিস্টের হিসেবে এটা বলেছিল যে যে আরে ভাই, আমরা যে মানুষ যে কাজটা করে সেটাই তার আইডেন্টিটি হয়। আপনি চান যে আপনার অ্যাক্টিং থেকে কাজ দেখে মানুষ আপনাকে চিনুক। একদম। কিন্তু সেটা তো আর হয় না। আপনি তো আপনার গ্রামে রামলীলা করতে গিয়েছিলেন, ওখানে আপনাকে রোল করতে দেয়নি গত বছর। কিন্তু ওখানে তো শুধু একজন ব্যক্তি ছিল, কিন্তু বাকি 99% লোক চেয়েছিলেন আমি রামলীলা করি, আর ওখানে কিন্তু সব ধরনের মানুষ আমাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু এটা একটু অদ্ভুত লাগেনি যে এত বড় অ্যাক্টর গ্রামে গিয়ে রামলীলাতে রোল করবে? কারণ আমার ভালো লেগেছিল। আমি চেয়েছিলাম যে আমি রামলীলা দেখেই বড় হয়েছি, রামলীলা থেকেই কোথাও একটা ইন্সপিরেশন পেয়েছিলাম অ্যাক্টর হওয়ার জন্য। আমাদের এখানে যখন রাত 2টো পর্যন্ত রামলীলা চলতো, আমার বাবা কিন্তু কখনো আমাকে বলেনি যে এত দেরি করে এলি কেন, কারণ উনি এটা জানতেন যে আমি একটা ভালো জিনিস দেখে এসেছি। রামলীলা দেখে আসছি মানে ওখানে অনেক ভালো ভালো কথা বলা হয়, ওখানে সংস্কারের কথাও বলা হয়, মানে সেখানে কালচার হওয়ার কথাও বলা হয়, শিক্ষার ব্যাপারে বলা হয়, রামলীলার ব্যাপারে। কিন্তু দেখা যায় যে যখন হিন্দু মুসলমান নিয়ে কথা ওঠে সেই নিয়ে কন্ট্রোভার্সি, কালো ফর্সা নিয়ে কথা হলো তাতে কন্ট্রোভার্সি। আপনি টুইট করেছিলেন যে ধন্যবাদ এটা বলার জন্য যে আমি কালো, আমায় ফর্সা আর সুন্দর লোকজনদের সাথে রাখা যায় না। ওটা এমন একটা নিউজে আমাদের ফিল্মের কাস্টিং ডিরেক্টর কিছু বলেছিলেন হয়তো, আই ডোন্ট নো কিভাবে নিউজে ওটা আরও মুখরোচক করে পেশ করেছিল, তাই আমি ওটার উত্তর দিয়েছিলাম। ওতে লেখা হয়েছিল ভাই নওয়াজের সামনে যেই থাকুক হ্যান্ডসাম আর ফেয়ারকে কাস্ট করা খুবই উইয়ার্ড একটা ব্যাপার। আমি এর উত্তর দিয়েছিলাম, এর মানে এই হলো যে আমি হলাম ডার্ক আর আই এম নট আ গুড লুকিং গাই, তো বাট এই সব জিনিসে আমি ফোকাস করি না, তো আমি এইটার এই উত্তরই দিয়েছিলাম। কিন্তু আপনার যে টুইট দেখেছি তাতে আপনি বলেছেন যে ডার্ক ইন ডিমান্ড ইন কলকাতা, ডার্ক ইন ডিমান্ড ইন পুনে। হ্যাঁ, প্রথমে আমার কনফিডেন্স ছিল না এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এখন তো কনফিডেন্স আছে। ফিল্ম ইন্ডাস্ট্রি তো এসব হতেই থাকে। আপনার হয়তো মনে আছে মেহমুদ সাহেব, যিনি খুব বড় অ্যাক্টর ছিলেন, উনি তো গান গেয়েছিলেন কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল ওয়ালে হ্যাঁ, হাম তেরে 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 চাহনে ওয়ালে হ্যাঁ। একদম। তো আপনারও কি মনে হয় কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল ওয়ালে? আমার খুবই ভালো লাগে যখন আমি বিদেশে যাই, তো ওখানে আমাদের বেশ সুন্দর বলে মনে করা হয়, আর যখন ওখানে কারণ ডাস্কি কালারকে সুন্দর মনে করা হয়, আর যখন এখানে আসি তো একটু সামলে নিতে হয় আর। কিন্তু এখন আপনার যে জনপ্রিয়তা রয়েছে, এখানে মানুষের যে সাপোর্ট আপনি পাচ্ছেন, তাদেরকে আপনার মনে হয় না যে এই ধারণাটা বদলে দিয়েছেন? আমার এটা আনন্দ হয়। আমি মানুষকে বলতে চাইবো যে যারা আমার মতন ডিপ্রেস রয়েছেন নিজের গায়ের রং নিয়ে, তারা যেন এই ব্যাপারটায় গুরুত্ব না দেন, কারণ কালারে কিছু এসে যায় না, আলটিমেটলি কাজ দিয়েই সব কিছু হয়। আর আপনার যে আসল বিউটি সেটা কিন্তু আপনার ভিতরেই রয়েছে। হ্যাঁ বলুন স্যার। একবার আপনি বজরঙ্গি ভাইজানের যে স্পিচ বলেছিলেন, আমি চাইবো একবার আপনি ওটা আমাদের শোনান। कराची से अंदरूने क्या कर रहे साइड में जो भाई, कराची से अंदरूने मुल्क के लोग अपने, एक बार और ले लूं? हाँ, कराची से अंदरूने मुल्क के लोग अपने लोगों से मिलने, क्या कर रहा है यार, साइड में हो जाए ना, गाड़ी निकल जाएगी भाई। कराची से अंदरूने मुल्क के लोग अपने लोगों से अरे क्या कर रहा है, गाड़ी निकल जाए, हटना यार। कराची से अंदरूने मुल्क के लोग अपने लोगों से मिलने के लिए जा रहे हैं। कैमरामैन कामिल यूसुफ के साथ चांद नवाब। हे भड़वा देखो तो क्या कर
এটা এমন একটা নোট যা দিয়ে আমরা আজকের মোকদ্দমা শেষ করতে পারি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ অনুরঞ্জনের রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি নওয়াজউদ্দিন সিদ্দিকীর ওপর। এমন একজন অ্যাক্টর যিনি দেশের নতুন প্রজন্মের কাছে এক বিশাল অনুপ্রেরণা। অনেক সংগ্রাম করে উঠে এসেছেন, 12টা বছর ধরে একের পর এক ধাক্কা খেয়েছেন, রিজেকশন ফেস করেছেন, আর তারপর এত বড় স্টার হয়েছেন। আপকি আদালতে এখন সময় হয়েছে ইন্ডিয়ান টেলিভিশন একাডেমির প্রেসিডেন্ট অনুরঞ্জনের রায়দানের। প্রতিদিন লাখ লাখ মানুষ বম্বেতে আসেন, আর তার মধ্যে থেকে আই থিঙ্ক আপনি খুব কষ্ট করে 8-10 জনকে পাবেন যার কাহিনী এইরকম ইভেন্চুয়ালি সাকসেসফুল হয়েছে। উনি যেটা করেছেন, হি ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য ইউথ, বিকজ যেমন রজত রিপিটেডলি এটা বলেছিলেন যে নওয়াজউদ্দিন সিদ্দিকী ইজ অ্যান অর্ডিনারি লুকিং পার্সন, বাট দ্যাট বিউটি দ্যাট হি হ্যাজ ইজ লাইক হোয়াট উই অল লুক আপ টু। হি টুমরো A lot of us can do what we want by looking and believing যে এটা আমাদের কাহিনী হতে পারে। উনি 3 জন খানের সঙ্গে কাজ করেছেন, প্রথমে ছোট ছোট রোলস, বাট টুডে অ্যাট পার উইথ দেম। আর আপনি 3 জনের ইকুয়াল বিলিং পাচ্ছেন, which I think is a very 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 big thing, because খান ছাড়ুন, এখন তো সিদ্দিকীর টাইম এসে গেছে, বিকজ লিটারালি ইট ইজ দ্যাট। আর এই যে অ্যারোগেন্স রয়েছে আর ইরেসপন্সিবিলিটি রয়েছে, আপনি যেমনটা বললেন, এইসব আউট অফ কনটেক্সট, আর দিস আর জাস্ট ছোট ছোট ডায়লগ যেগুলো প্রতিদিন শুনে থাকি। বাট ইট ইজ ভেরি ভেরি নাইস টু হ্যাভ মেট ইউ, বিকজ আপনার মধ্যে যে কনফিডেন্স রয়েছে, আই থিঙ্ক সব ছোটদের এটাই বলবো যে তোমাদের মধ্যে যা আছে, যা উইশ রয়েছে, ইচ্ছে রয়েছে, তার মতো ডোন্ট গিভ আপ, বিলিভ ইন ইট, হি সেজ উইথ আ প্যাশন, আর 100% আপনারা সফল হবেনই। আচ্ছা, আর একজন অনস্ক্রিন হিরো যে নর্মালি করে থাকে আর একই স্টাইলে ডান্স করে থাকেন, নওয়াজউদ্দিন সিদ্দিকী আজ নিজের সোয়াগে আমাদের জন্য একটু ডান্স করবেন। এই আশা নিয়ে যে নওয়াজউদ্দিন সিদ্দিকী এইভাবেই নিজের ট্যালেন্ট দিয়ে নিজের নাম করতে থাকবেন, আপনাদের এন্টারটেইন করতে থাকবেন, নতুন নতুন ফিল্ম দিতে থাকবেন। আর সব থেকে বড় কথা, উনি বলেছেন যে কোনো অ্যাক্টরকে নিজের কাজ দিয়ে চেনা উচিত। আর আমাদের বিশ্বাস রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে সারা জীবন ওনার কাজের জন্য মনে রাখা হবে, ওনার নাম করা হবে। আর সাফল্যের কিছু সিঁড়ি উনি উঠেছেন। আমাদের দোয়া উনি আরো বেশি সফল হন, আরো বড় স্টার হন, পাবলিকের আরো ভালোবাসা উনি পান। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।